জনতার সামনে যেন তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়। এভাবে আমার মেয়েকে শাস্তি দিয়েছে, সেভাবে শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। কি করেছে তো হয় ফাঁসি নতো এনকাউন্টার, সকালে ধরবে বিকালে খরচা করবে। থ্যাংক ইউ আমাদের মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যা কথা বলেছে, সকালে ধরবো বিকালে খরচা করব, এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই। এনাকে অনেক কোটি কোটি ধন্যবাদ। মেরে ফেলে তার বস্তার মধ্যে ভরে তার পোঁতা এত সহজ কাজ নয়। এত সহজ কাজ কি? তাহলে একা 4-5 জন ওরা ছিল এখানে। তখন ওখানে একটা বড় দোকান আছে, সেই দোকানে আমরা গিয়ে ওখানে ফুটেজ দেখেছি। দেখার পরে ওখান থেকে দেখছে বাচ্চাটার হাতে একটা প্লাস্টিক আছে আর ওইদিকে মুখ ফিরে যাচ্ছে। ওই বারুইপুরের 12 বছরের নাবালিকার ঘটনায় অনেকেই অনেকভাবে অনেকজনকে দোষারোপ করতেছে। তবে আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও উপস্থাপন করব, যে এই ভিডিওটা দেখলে আপনাদের ভুল ধারণা কেটে যাবে যে এই ঘটনার সাথে আসলে কারা জড়িত ছিল। যদিও বারুইপুরের ঘটনাটা বেশ কয়েকদিন হয়ে গেল, তবে এইটা নিয়ে কিন্তু এখনো আলোচনা সমালোচনা হয়। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন শুধুই কি প্রবাস মণ্ডল এই ঘটনায় জড়িত ছিল, আর কি বা উদ্দেশ্য ছিল এই ঘটনার। আসলে সেই দিন নাবালিকার সাথে কি হয়েছে যে তার নিতর দেহ আমরা পুকুরে পাই। তো দর্শক চলুন আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। কিন্তু অভিযোগের তীর আবার বিজেপির দিকে চলে গেছে। যিনি স্থানীয় বিজেপির নেতা, বারুইপুরের যিনি নেতা, এই হত্যাকাণ্ডে বা এই গণধর্ষণ কাণ্ডে বা রেপ অ্যান্ড মার্ডার যাই হোক, পুলিশ পরে সেটা জানাবে, সেই কাণ্ডে নাকি এই শান্তনু মণ্ডল মদত দিয়েছে এবং অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে। আমরা শান্তনুর বক্তব্য শোনাবো। মানে দেখুন, টেলিভিশনে যেটা দেখাচ্ছে বা ফেসবুকে যেটা আপনারা দেখছেন বা টুইটারে দেখছেন বা যে কোনো খবরে যেটা জানতে পাচ্ছেন, কানাঘুষোয় শুনতে পাচ্ছেন বা টেলিফোনে কেউ যদি বলে থাকে, সেটা হচ্ছে আংশিক সত্য। আসল সত্যিটা কি সেই কথাটা বলার জন্যই আলাদা করে এই এপিসোডটা তৈরি করছি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কলকাতার যে অংশে আমি থাকি, এখানে কারণে অকারণে যখন তখন পটকা ফাটে। এই খানিকক্ষণ আগে পর্যন্ত টানা কি কারণে আমি সত্যিই জানি না, আকাশে সব পটকা ফাটছে, বিভিন্ন হাওয়াই উঠছে, এখনো পর্যন্ত কানে আসছে পটকার আওয়াজ, কি কারণে জানি না। অথচ আজকে রাতটা নিষ্প্রদীপ থাকলে আমরা খুশি হতাম। আজকে রাতে কেউ যদি মোমবাতি জ্বালাতো আমরা খুশি হতাম। কেন বলছি? কলকাতা থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা দূরে বারুইপুর বলে একটি জায়গা, বারুইপুরের সূর্যপুর বলে একটা জায়গা রয়েছে। যারা আপনারা নামখানা, লক্ষ্মীকান্তপুর মানে শিয়ালদা থেকে ট্রেনে যান, একটা ছোট্ট স্টেশন রয়েছে সূর্যপুর। আর কলকাতা থেকে ইএম বাইপাস ধরে যদি আপনারা বারুইপুর রোড ধরে বারুইপুর পেরিয়ে কুলপি রোড ধরেন, তাহলে এই সূর্যপুর হাট বলে একটা জায়গা পাওয়া যাবে, যেখানে এই কয়েক ঘন্টা আগে পর্যন্ত তুমুল বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে একটা কাঠের বেঞ্চের ওপরে একটি নিথর শরীর শোয়ানো ছিল, প্লাস্টিকে ঢাকা, গামছা দিয়ে ঢাকা। বৃষ্টি পড়ছে, তাও সরছেন না। হাজার হাজার মানুষ সেখানে শোক জানাচ্ছেন। একটি বাচ্চা মেয়ে ক্লাস 5-এ পড়তো, বয়স কত হবে, 11, 12 বা 13 বছর বড় জোর। সেই মেয়েটি গতকালকে মানে 4 জুলাই বিকেল 4:30-এর পর থেকে পরিবার বলছে 4:40 নাগাদ সে নিখোঁজ হয়ে যায়। এবং যেহেতু হাট সংক্রান্ত এলাকায় তার বাড়ি, হয়তো খাবার কিনতে বেরিয়েছিল, হয়তো সে খেলতে খেলতে বাজারে কোনো কাজে এসেছিল, তারপরে সে আর বাড়ি ফেরেনি। সন্ধে নামে, সন্ধেবেলা বাড়ির লোকজন গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান এবং কাছাকাছি বারুইপুর থানা কিছুটা দূরে, সেখানে গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করেন। যেটা অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, পুলিশ খুব একটা তৎপরতা দেখায়নি। আজকে সকালে, অর্থাৎ কালকে বিকেলের ঘটনা, আজকে 5 তারিখ, 5ই জুলাই 2026, ওই এলাকার একটা পুকুরের কাছে নিথর দেহ পাওয়া যায়। দেহটি অবশ্যই তার শরীরে অত্যাচারের ছবি রয়েছে। পুলিশ ময়না তদন্তে নিয়ে গিয়েছে। তার আগে পর্যন্ত বলা যাবে না ঠিক কী কারণে মৃত্যু, কিন্তু পুলিশেরই প্রাথমিকভাবে অনুমান যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের লোকজন যেটা দাবি করেছেন যে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে। তো সেই মেয়েটির দেহ, আমার যে কন্যা সন্তান একদম একই বয়সী, যেভাবে তামান্নার মৃত্যুর পরে আমরা আক্ষরিক অর্থে কেঁদেছিলাম, চোখে জল এসেছিল। তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে বোমা ছুঁড়েছিল এবং সেখানে সেই তমন্নার দেহ, একদম ছোট্ট শিশু, তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মেয়েটি মারা যায়। একইভাবে বারুইপুরের যে বাচ্চাটা, যার দেহ ময়না তদন্তে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টেমে,
এবং মর্গ থেকে এখনো পর্যন্ত তার দেহ বেরোয়নি, এখনো পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। প্রাথমিক রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট তো কয়েকদিন পরে পাওয়া যায়। সেই মেয়েটি সম্ভবত ধর্ষিতা হয়েছে এবং হত্যা তো অবশ্যই করা হয়েছে। তারপরে বারুইপুর পুলিশ জেলার তরফে 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। একজন অ্যারেস্ট হয়ে গেছে, আর একজন সন্দেহভাজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে এবং গণপিটুনির ফলে সেই ছেলেটি মারা গেছে, যুবক। সেই যুবকের নাম ইন্দ্রজিৎ তাঁতি। আর যে মেয়েটি মারা গেছে সে মুসলিম পরিবারে জন্মেছিল। তো এখানে একটা রং চড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দু মুসলিম, একদমই কাঙ্ক্ষিত নয়। গণপিটুনিও কাঙ্ক্ষিত নয়। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর, যে এখানে রাজনীতির রং জড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে বিজেপি, তৃণমূল, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ মাঠে নেমে গেছে চরকুমূল আর যেটা সিপিএমূল বললেই ভালো হয়। সিপিএম আর তৃণমূলের মধ্যে তো একটা ভালো জোট ছিল, এখনো পর্যন্ত রয়েছে। সিপিএম আর বেশ কিছু সেকুমাকু তারা সব নেমে গেছে মাঠে। প্রতিনিধি চলে গেছে ওই বারুইপুরে। বারুইপুর তো খুব একটা দূর নয়, ট্রেনে যেতে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। আর যদি বাইপাস হয়ে আপনারা বারুইপুর হয়ে যান, সূর্যপুর বলে জায়গাটায় পৌঁছতে ম্যাক্সিমাম 2 ঘন্টা, যত জ্যাম হোক আর যত আস্তে গাড়ি যাক। তো একদম কলকাতার উপকণ্ঠে বলা যেতে পারে। সেখানে পৌঁছেও গেছে, সিপিএমের কিছু লোকজন চলে গেছে, তোলামূলের কিছু লোকজন চলে গেছে। দেখুন, রাজনীতির কথা বলতে আমরা বসিনি, কিন্তু অভিযোগের তীর আবার বিজেপির দিকে চলে গেছে। বিজেপিরই নাকি শান্তনু মণ্ডল বলে একজন, যিনি ওখানকার যিনি স্থানীয় বিজেপির নেতা, বারুইপুরের যিনি নেতা, সে নাকি এই হত্যাকাণ্ডে বা এই গণধর্ষণ কাণ্ডে বা রেপ অ্যান্ড মার্ডার, যাই হোক পুলিশ পরে সেটা জানাবে, সেই কাণ্ডে নাকি এই শান্তনু মণ্ডল মদত দিয়েছে এবং অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে। আমরা শান্তনুর বক্তব্য শোনাবো। এই জন্যই বলছি বারুইপুরের আসল সত্য। মানে দেখুন, টেলিভিশনে যেটা দেখাচ্ছে বা ফেসবুকে যেটা আপনারা দেখছেন বা টুইটারে দেখছেন বা যে কোনো খবরে যেটা জানতে পাচ্ছেন, কানাঘুষোই শুনতে পাচ্ছেন, বা টেলিফোনে কেউ যদি বলে থাকে, হোয়াটসঅ্যাপে যদি কোনো খবর এসে থাকে, যদি না আসছে, সেটা হচ্ছে আংশিক সত্য। আসল সত্যিটা কি, সেই কথাটা বলার জন্যই আলাদা করে এই এপিসোডটা তৈরি করছি। আমার মেয়ের বয়সী, আমার যে কন্যা সন্তান রয়েছে, সে ক্লাস 5-এ পড়ে। তার যে বয়স, সেই বয়সের একটা বাচ্চার ওপরে অত্যাচার করে জঘন্যতম নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে মেয়েটি মারা গেছে তার পিতার সঙ্গে কথা বলেছেন টেলিফোনে। তিনি বলেছেন যে তিনি সমস্তভাবে তার পাশে রয়েছেন, পুলিশ প্রশাসন সমস্তভাবে ওই পরিবারের পাশে রয়েছে। আগামীকাল যেহেতু ছুটির দিন, আগামী পরশু অর্থাৎ 7 তারিখে হয় ভবানী ভবন বা নবান্নে এই পরিবারকে ডেকে পাঠানো হয়েছে। সম্ভবত পুলিশ কর্তারা বা প্রশাসনের কর্তারা, হয়তো মুখ্যমন্ত্রী নিজেও তাদের সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। এই ঘটনা গতকাল থেকে পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠছে এবং অভিযোগের সারবত্তাও রয়েছে। কিন্তু তারপরে আজকে সকাল থেকে এই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সুবিচারের দাবিতে, জাস্টিসের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে কুলপি রোড গোটাটা অবরুদ্ধ হয়ে যায়। এমনকি শিয়ালদা থেকে নামখানা যাওয়ার যে ট্রেন লাইন, সেটাও অবরুদ্ধ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, রাস্তায় টায়ার জ্বালিয়ে, এমনকি পুলিশ যখন সেই অবরোধ তুলতে এসেছিল, একজন পুলিশ কর্মীকে মারাও হয়েছে, জখম হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশের একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটা মোটেও ছোট না, মোটেও ছোট না। আমি যেহেতু খুব বেশি টিভি দেখি না, আমি বলতে পারবো না যে এই খবরটা কতটা আপনাদের কাছে পৌঁছচ্ছে, কতটা মিডিয়া কভার করছে। অন্যান্য যে আলফাল আলবাল খবর বলি আমরা, কথায় কথায় বলি না যে আলবাল খবর, সেই খবরগুলোই কিন্তু টেলিভিশন চ্যানেল বেশি করে দেখায়। চরকু কি করছে, চরকুর বাবা কি করছে, চরকুর পরিবার কি করছে, আজে বাজে খবর, যার কোনো বেস নেই, যেটা জেনে মানুষের কোনো লাভ নেই, যার কোনো ইম্প্যাক্ট নেই সমাজে। সেই খবর জানলেও কিছু না, না জানলেও কিছু না, কিন্তু এই খবরটা সবার অবশ্যই জানা উচিত। এই খবরটাতেই স্টিক করে থাকা উচিত ছিল প্রত্যেকটা টিভি চ্যানেলের। আর পরের দিনের খবর খবরের কাগজে কি ছাপাবে না ছাপাবে সেটা তো আমরা জানি না, পোর্টালগুলো কি করেছে তাও জানি না। কিন্তু এটা একটা জঘন্যতম, এটা একটা মারাত্মক খবর। দেখুন, কয়েকদিন আগে আপনারা জানেন যে দুর্গা সুরক্ষা বাহিনী বলে একটা বাহিনী তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করেছেন। প্রত্যেকটা প্রান্তিক এলাকায়
মূলত নারী নিরাপত্তার জন্য, শিশু নিরাপত্তার জন্য এই বাহিনীর যারা সদস্য, যারা পুলিশ অফিসার, পুলিশ কর্মী, তারা টহল দেবেন। কিন্তু মানুষের মনের মধ্যে যে কুপ্রবৃত্তিটা রয়েছে, এই যে ঘটনাটা বারুইপুরে ঘটেছে না, এখানে যেটা জানা যাচ্ছে 3 থেকে 4 জন বা 5 জনও হতে পারে, এই মেয়েটিকে তারা ডেকে নিয়ে যায়, ঝোপঝাড় জঙ্গলের মধ্যে তাকে নিয়ে গিয়ে অত্যাচার করে। তারপরে আবার কোনো কোনো সূত্রে জানা যাচ্ছে যে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল রাত পর্যন্ত। এই যে জেরায় নাকি জানিয়েছে যে গণপিটুনিতে মারা গিয়েছে, সে জানিয়েছে, সে কবুলও করেছে, তারপরে নাকি তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। কিন্তু এটা কোনো ওষুধ না, এটা কোনো ওষুধ না। এই কারণে বলছি যে একজনকে ওইভাবে গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হলো, এটা তো প্রথমবার না, মানে আগেও বহুবার ওই রকম গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। তারপরে কি কোনো শিশুর ওপরে বা কোনো নারীর ওপরে, আমাদের মায়েদের ওপরে, বোনেদের ওপরে অত্যাচার কমেছে, বন্ধ হয়ে গেছে? তা তো হয়নি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কঠোরতম শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট, মানে একদম ফাঁসি। ফাঁসি ফাঁসি বহুদিন হয়নি আমাদের দেশে, ফাঁসি হয়নি। অভয়াকাণ্ডেরও এখনো পর্যন্ত পুরোপুরি বিচার হয়নি। যে জড়িত বলে অভিযোগ উঠেছে সঞ্জয় রায়, তারও ফাঁসির নির্দেশ হয়নি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একটা অংশ বলে থাকে যে আমরা প্রাণ দিতে পারি না, আমরা প্রাণ কি করে কেড়ে নেব। কিন্তু যে সমস্ত যারা এই দুষ্কৃতী, যারা ক্রিমিনাল, যারা জন্তু জানোয়ারের মতো কোনো শিশুর দেহ, মহিলার দেহ, নারীর দেহ এইভাবে খুবলে খুবলে খায়, উল্লাস করে অবশ্যই, এবং তারপরে তারা যদি সরকারি খরচে জামাই আদর নিয়ে ওই জেলখানার মধ্যে থাকে, সেটা কতটা কাঙ্ক্ষিত আমরা ভেবে দেখার অনুরোধ করব। আমরা চাই ক্যাপিটাল পানিশমেন্ট হোক। বারুইপুর জেলা পুলিশের তরফে এবং রাজ্য পুলিশের তরফে আইজি কঙ্কর প্রসাদ তিনি গিয়ে ওই এলাকায় মাইকে বলেছেন, তিনি কি বলেছেন সেটাও শোনাবো। কিন্তু একটা কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না, একটা কথা অবশ্যই আলোচনায় আনতে হবে, যে এর মধ্যে কি মানে প্রতিবাদেরও একটা কি কোনো সংগঠিত রূপ ছিল, নাকি স্বতঃস্ফূর্তভাবে ওইভাবে গাছের ওপরে না, মানে রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে, পুলিশকে মেরে, একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করে, তারপরে মানবাধিকার কর্মীদের নাম করে বেশ কিছু লোকজন চলে যাওয়া, আইনজীবীদের একটা অংশ চলে যাওয়া, সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীর মুণ্ডপাত করা, মানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে 2 মাসও এখনো পর্যন্ত হয়নি যে লোকটার, সে কি করছে, কেন করছে, বিজেপি ক্ষমতায় এসে কত খারাপ হয়েছে। আপনারা মনে করুন তো 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন কি হয়েছিল। পার্ক স্ট্রিটে যে গণধর্ষণটা হয়েছিল, তার যে মূল অভিযুক্ত সে তো একজন চিত্রতারকা, মানে তোলামূলের পরে সে এমপি হয়েছিল, তার বন্ধু ছিল, তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সেই লোকটা কিন্তু এখনো পর্যন্ত ফেরার, এখনো পর্যন্ত পলাতক। আর তারপরে তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিল, তৎকালীন যারা তৃণমূলের নেতা নেত্রীরা ছিল, তারা কি বিবৃতি দিয়েছিল, ছোট্ট ঘটনা, কিছু হয়নি, সাজানো ঘটনা, এইসব বলেছিল। কিন্তু বিজেপি সরকার আসার পরে, একটা সরকার আসার পরে এখনই কি মূল্যায়ন করে ফেলার সময় এসে গেছে? 2 মাস তো হয়েছে। যদি কোনো তোলাবাজি হয়, যদি কোনো দুষ্কর্ম হয়, যদি কোনো খারাপ কিছু হয়, চাকরি চুরি হয়, সেটা নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু একটা সরকার 2 মাসও হলো না, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 মাসও তিনি দায়িত্ব নিলেন না, তার বিরুদ্ধে কুৎসা করা শুরু হয়ে গেল। চোরামূল, তোলামূল, চরকুমূল আর শিপেমূল আর ওই যারা যারা আছে। কেন এটা হবে? এইটাকে কি হাতিয়ার করে একটা উস্কানি দিয়ে একটা বড় নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে? এর পিছনে কি কোনো বড় কারো মাথা আছে, বড় কোনো মদত আছে? প্রশ্ন তো অবশ্যই উঠবে। তার কারণ চরকু নিজে লিখেছে সোশ্যাল মিডিয়ায়, কটাক্ষ করেছে, বিভিন্ন সিপিএমের নেতারা তারা পোস্ট করতে শুরু করে দিয়েছে, তারা আজে বাজে নোংরামি করতে শুরু করে দিয়েছে। তবে এটা ভালো খবর যে এই যে মেয়েটি যাকে হত্যা করা হয়েছে, সম্ভবত তাকে রেপও করা হয়েছে। কেন সম্ভবত বলছি? তার কারণ পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে পর্যন্ত আমরা এটা বলতে পারি না। কোনো কোনো জায়গায় আমরা তার নামটাও প্রকাশ করতে পারি না, মেয়ের বাবার নামও আমরা বলতে পারি না। আর আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন মেয়েটির বাবার নাম বারবার করে বলা হচ্ছে, কোথাও কোথাও মেয়েটার ছবি দেখানো হচ্ছে, মেয়েটির নামও বলা হচ্ছে। এটা ভারতীয় আইন বলে না। কোনো মেয়ের ওপরে যদি যৌন হেনস্থা হয়, তাকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়, একদিকে এটা দাবি করছে যে রেপ করা হয়েছে, আবার বলছে তার নামেই, তার বাবার নামেই। এগুলো
এগুলো ভীষণভাবে অন্যায়, এটা বলা উচিত না, আমরা জানলেও বলছি না। তবে বন্ধুরা, যে অভিযোগটা উঠেছে আমি কয়েক সেকেন্ড করে একটুখানি আপনাদেরকে দেখাবো, তারপরে এই আলোচনা অবশ্যই এগোবে। একটুখানি শুনে নিন যে শান্তনু মণ্ডল নামে বিজেপির যে নেতা, তার বিরুদ্ধে অভিযোগ করার পরে তিনি একটা বড় বিবৃতি দিয়েছেন, কিন্তু আমরা ছোট করে শুনে নেব তার কি বক্তব্য। আপনার পিছনে কোনো কি রাজনৈতিক চক্রান্ত না, আছে? কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। আর আমি নিজে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি। আমি সারা কালকে রাত থেকে এই একটা বাচ্চা, মানে আমার নিজেরও মানে যে আবেগটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। কালকে রাত থেকে জেগে এই আসামি এবং বলুন বাচ্চাটাকে খোঁজ করছিলাম। তবে একটা দুঃখের খবর, যে বাচ্চাটাকে আমরা চাইছিলাম যাতে ওর মায়ের কোলেও ফিরে আসুক, সেটা হলো না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন একটাই করব যে এইরকম সমাজবিরোধী এবং এইরকম যে বদমাইশগুলোকে সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। দেখুন, এই শান্তনু মণ্ডল, একে কিন্তু আমরা ক্লিন চিট দিচ্ছি না, আমরা শুধু তার বক্তব্যটা শোনাচ্ছি। তার কারণ এই যে যারা বলছে বিজেপি দোষী, বিজেপির শান্তনু মণ্ডলকে ধরা হোক, সেই দোষী আসল কালপ্রিট, আমাদের উচিত যে তার বক্তব্যটা শোনানো। এখন পুলিশের যে 6 সদস্যের যে এসআইটি হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা নিশ্চয়ই তদন্ত করবে, নিশ্চয়ই এই বিজেপির এই নেতাকে জেরা করবে, নিশ্চয়ই পুলিশ যারা দায়িত্বে ছিল, পুলিশ কর্মীরা বা পুলিশ অফিসারেরা গতকাল, তারা কেন দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেনি সেটাও নিশ্চয়ই তদন্ত হবে। এর পাশাপাশি কিন্তু গণপিটুনি এবং এই একজন পুলিশ কর্মীকে জখম করে তাকে হাসপাতালে পাঠানো, সেটারও তদন্ত হবে। তো ফলে গোটা ব্যবস্থাটা এই এসআইটি দেখবে। এবং এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো বক্তব্য রাখা হয়নি, বা রাজ্য সরকারের তরফেও কোনো বক্তব্য রাখা হয়নি। তবে প্রেসিডেন্সি রেঞ্জের যিনি দায়িত্বে রয়েছেন আইজি কঙ্কর প্রসাদ, তিনি কি বলেছেন একটু শুনুন। কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত, এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে। আমরা ফাঁসির সাজা দেব। শুনুন, আপনি শুনুন, একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। এবং কথা বলে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করে আমরা গ্রহণ করবো। কারণ মঙ্গলবার আমার অফিসে ওদেরকে যেতে বলেছি, ভবানী ভবনে। ওদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার, নাসির বাবুর যা যা দরকার, আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। যে কোনো সাহায্য, যে কোনো ধরনের সাহায্য দরকার আমরা ওনাকে করতে বদ্ধপরিকর, এবং আমরা সবাই একমত ওনাকে সব রকম সহযোগিতা করা হবে। ওনাদেরকে আমি মঙ্গলবার ভবানী ভবনে আমার অফিসে যেতে বলেছি। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু সহযোগিতা করুন। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সেই মেয়েটাকে একটু ছেড়ে দিন। আমরা চাইছি আজকের মধ্যে ওর পোস্টমর্টেমটা যাতে হয়ে যায়। আমি নাসিরের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টেম হয়ে যায় সেটা আমি করিয়ে দেব। তারপরে আমি নিজে হসপিটালে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেমটা আমরা করে নেব। আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। বন্ধুরা, এটা হচ্ছে ধবধবি 2 নম্বর অঞ্চলের সূর্যপুর হাট, দক্ষিণ 24 পরগনার। যারা বারুইপুর এলাকা বা যারা ওই কাছাকাছি থাকেন তারা এলাকা জানেন, চেনেন। আর যারা ওর ওপর দিয়ে, সূর্যপুরের ওপর দিয়ে নামখানা যান বা লক্ষ্মীকান্তপুর যান, তারাও চেনেন। তো বিষয়টা হচ্ছে কলকাতা থেকে এত কাছে এত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেছে। এটা অবশ্যই এখনো পর্যন্ত হয়তো ন্যাশনাল নিউজ হয়নি, কিন্তু এটা জাতীয় ক্ষেত্রের অন্যতম বড় খবর হিসেবে অত্যন্ত বড় খবর। অত্যন্ত মারাত্মক, অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেছে, অত্যন্ত কষ্টের, বেদনার।
কিন্তু সেটা নিয়ে রাজনীতি করাটা কতটা কাম্য, এই প্রশ্নটা আমাদের কাছে অবশ্যই ভাবিয়েছে। আপনারাও এটা উত্তর দেবেন যে একটা ঘটনা যখন ঘটে যায়, সরকার যখন দ্রুত ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রী যখন নিপীড়িতের পরিবারের সঙ্গে, মৃতার পরিবারের সঙ্গে, বাবার সঙ্গে কথা বলেন, এবং যেহেতু আগামীকাল ছুটির দিন, তার পরের দিন তিনি নবান্নে অথবা ভবানীপুরে তাদের সমস্ত দাবি নিয়ে আসার অনুরোধ করেন, আশ্বাস দেন, তারপরেও কতটা তাকে এইভাবে আক্রমণ করা যায়। আবার বলছি, এর পেছনে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর বা কোনো দলের ভূমিকা থাকাও কিন্তু অত্যন্তভাবে সম্ভব। এখন দেখা যাক যে আর কেউ অ্যারেস্ট হয় কিনা, কতদিনের মধ্যে চার্জশিট পেশ হয়, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে ফাঁসির সাজা হয় কিনা। আমাদের তো দাবি থাকবে। দ্বিতীয়বার আবার এই দাবিটা জানালাম যে অভিযুক্তদের তাদের তথ্য প্রমাণ জোগাড় করে কোর্টে পেশ করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। বন্ধুরা, বারুইপুরের এই ঘটনা আপনারা কি মনে করছেন? আপনাদের কতটা ভাবাচ্ছে? আপনারা কি চাইছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন 12 বছরের নাবালিকার ঘটনায় কি রহস্য ছিল। মানে মানুষের উপকার করতে গিয়েই শ্যামকানু মহন্ত বিপদে পড়ে যায়, যেটা আপনারা সবাই জানেন। রাজনৈতিক দলের সাথে জড়িত বলেই এই ঘটনায় তাকেও জড়িত করে কিছু দুষ্কৃতী লোক। তাছাড়া আপনারা অনেকেই জানেন বন্ধুরা, নিরপরাধ ইন্দ্রজিৎকে কিভাবে বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে পৃথিবী ছাড়া করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই একজন নাবালিকার সাথে যেই ঘটনা হয়েছে এইটা সত্যি দুঃখজনক। এইটার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, কিন্তু এইটার সাথে কোনো রাজনীতিবিদের সম্পর্ক নেই। অন্যায় তো অন্যায় হয় বন্ধুরা, ধর্ষককারী তো ধর্ষককারী হয়। ইতিমধ্যে আপনারা জানেন প্রবাস মণ্ডল, যে কিনা পালাতে গিয়ে এনকাউন্টার হয়। এই প্রবাস মণ্ডল অনেক কিছু লুকিয়েছে, শেষে নিজের জীবন বাঁচাতে পালায়। তবে এই প্রবাস মণ্ডল যে একজন খারাপ ব্যক্তি ছিল সেইটা তার মা থেকে শুরু করে তার বউ বাচ্চা সবাই বলেছে। সে একজন ভালো লোক না, আর সে এই কাজের সাথে জড়িত, এটা সবাই জানে। তো যাই হোক দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।